তো আজকের ব্লগটি হচ্ছে যে আমাদের বাইকারদের উপরে যেই চাপিয়ে দেওয়া কর, এই করের বিষয়ে আমরা এটা কোনোভাবেই মানি না। কি বলেন আপনারা? আমরা কর দিব না, দিব না, দিব না। আপনারা সবাই আমার সাথে একমত কিনা জানাবেন। বাইকারদের রুজি রুটি হচ্ছে মানে একটা বাইক। অপরিচিত কারো গাড়িতে উঠবা না, হ্যাঁ? কি তোমরা গাড়িতে উঠবা? হুম, গাড়িতে উঠবা না? উঠবা? ঠিক আছে। কবে উঠবা? আজকে? হ্যাঁ, আজকে উঠবা? কারো গাড়িতে উঠছো না, এলে কিন্তু গাড়িতে করে নিয়ে যাইবো তোমাদের, বুঝছো? কেউ যদি বলে গাড়িতে উঠবা, তাহলে বলবো যে না। হ্যাঁ, বা গাড়িতে উঠলে নিয়ে যাবে তোমাদেরকে, বলা চড়ে নিয়ে যাবে। কারো গাড়িতে, অপরিচিত কারো গাড়িতে উঠবা না, হ্যাঁ? ওকে, টাটা, বাই বাই। আল্লাহ, লোকটা হরেন দিলাম আর কিরকম করলো, ভয় পাইছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মাহবুবুর রহমান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ও, এখানে এত পুলিশ কেন? হয়তো কোনো সার্চিং এ আছে, মেবি। তো আজকের ব্লগটি হচ্ছে যে আমাদের বাইকারদের উপরে যেই চাপিয়ে দেওয়া কর, এই করের বিষয়ে আপনারা কি বলেন? আমার সাথে কি আপনারা একমত? সবাই আমাকে কমেন্ট করে জানাবেন তো, যে সরকার যে নতুন উদ্যোগটা নিল বাইকের উপরে কর, মানে এই করটা কি আদৌ যৌক্তিক? আপনারা কি কি মনে করেন একটু বলেন তো আমাকে। মানে এটা এটা কোন ধরনের কর বসানোর মানে তারা চিন্তা ভাবনা করলো? যে একটা বাইক কারা চালায়? মানে এই বাইকটা কি বড় লোকরা চালায়, নাকি নিম্ন মধ্যবিত্ত আয়ের লোক বা মধ্যবিত্ত আয়ের লোকেরা এই বাইকটা চালায় বলেন তো? অনেক মানে বাইকার আছে যারা রাইড শেয়ার করে, পাঠাও, উবার বা ইনড্রাইভ। হ্যাঁ, আপনি চিন্তা করেন, ওই বাইকারদের অবস্থাটা একটু চিন্তা করেন। ওই বাইকারদের রুজি রুটি হচ্ছে মানে একটা বাইক। আর সে বাইকের উপরে যদি আপনার বর্তমান সরকার একটা করের বোঝা চাপিয়ে দেয়, তাহলে কিরকম হইলো এটা, বিষয়টা বলেন তো আপনারা। যেমন আমরা যারা হচ্ছে মধ্যবিত্ত আয়ের লোক, হ্যাঁ, মানে আমাদের অত বেশি ইনকাম নেই। মানে যেরকম ইনকাম, মানে সেটুকু, মানে যেটুকু ইনকাম সেটুকুই খরচ। হ্যাঁ, আর আমাদের এই বাইক হচ্ছে মানে আমাদের অফিসের যাতায়াতের একটা সহজ মাধ্যম। হ্যাঁ, আবার দেখা গেছে যে অফিসের কাজে বা ফ্যামিলির কাজে দূর দূরান্তে যেতে হয়। মানে বাইক কারা কিনে আসলে আপনারা বলেন তো? বাইক কিনে কারা? মানে যাদের একটু মানে চলাচল করতে একটু অসুবিধা, মানে হাই রেঞ্জে চলাচল করতে পারে না, যেমন প্রাইভেট কার কিনতে পারে না, বা আপনার লাক্সারিয়াস ভাবে কোথাও যেতে পারে না, সিম্পলের মধ্যে যেতে চায়, কম খরচের মধ্যে যেতে চায় কোথাও, সেজন্য মানুষ বাইক কিনে। আর এই এই জন্য মানুষ বাইক যে কিনে, কোন শ্রেণীর মানুষ কিনে? যাদের আয় কম, তারাই তো এগুলা কিনে। কি ব্যাপার, এদিকে কি বিএনপির কি হচ্ছে? বিএনপির পোস্টার হাতে নিয়ে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, ঘটনা কি? এই যে ভালোই তো জ্যাম বাজায় ফেলছে। আচ্ছা, যাই হোক, যা বলতেছিলাম, যে আপনারা দেখেন মানে সরকার কি একটা উদ্যোগ নিছে, যে 110 সিসি পর্যন্ত কোনো বাইকের কর থাকবে না, হ্যাঁ। আর 110 থেকে 165 পর্যন্ত হচ্ছে আপনার মাসে, বছরে 5,000 টাকা কর। আর হচ্ছে আপনার 165 থেকে আপনার বর্তমানে যেমন বাংলাদেশে 350 সিসি পর্যন্ত অ্যাভেলেবেল। তো এই 350 সিসির যেই বাইকগুলা 165 থেকে, এইগুলার কর হচ্ছে প্রতি বছরে 10,000 টাকা। আপনি চিন্তা করেন, এটা কোনো কথা হইলো? আপনারা বলেন। অনেক মধ্যবিত্ত আয়ের লোক আছে বা নিম্ন মধ্যবিত্ত আয়ের লোক আছে যারা মানে শখের বশত একটা হায়ার সিসি বাইক কিনে। যেমন আমার কথাই বলেন, আমার মানে শখ যে একটা হায়ার সিসি বাইক কিনবো, বাট আমি কিনতে পারতেছি না, কারণ আমার সেতুটুকু মানে সেইটুকু এবিলিটি নেই এখনো পর্যন্ত। ধরেন সামনে যদি এবিলিটি হয় আমার, তাহলে হচ্ছে ধরেন আমি বাইক কিনবো হায়ার সিসি,
এখন আমার প্রতি মাসে প্রতি বছরে যদি আমার 10,000 টাকা কর দিতে হয় সে হায়ার সিসি বাইকের জন্য, তাহলে এটা কিভাবে হলো? কিভাবে আমি হায়ার সিসি বাইক কিনবো? আপনি চিন্তা করেন, এইভাবেই আমাদের বাইক কিনতে হয় অনেক টাকা বেশি দিয়ে। ইন্ডিয়াতে আপনার বাইকের মূল্য যা, বাংলাদেশের মূল্য তার ডাবল। হ্যাঁ, মানে অনেক বেশি পরিমাণে ব্যাট ট্যাক্স দিয়ে আমাদের বাইক কিনতে হয়। হ্যাঁ, আবার তার উপরে যদি 10,000 টাকা কর বসায়, তাহলে এটা কিরকম হইলো বলেন তো? আমরা এটা কোনোভাবেই মানি না, কি বলেন আপনারা? আমরা কর দিব না, দিব না, দিব না। আপনারা সবাই আমার সাথে একমত কিনা জানাবেন। কি বলবো আসলে, কিছু বলার নাই বাংলাদেশের সিস্টেম নিয়ে। এই বাংলাদেশের সিস্টেম হচ্ছে ফালতু একটা সিস্টেম। যে যেখান থেকেই পারুক না কেন, মানে একটা বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে উপরের লেভেলের মহলের লোকগুলা। উফ, এখানে আবার কি হলো? একটা ফ্লাইওভারের মুখে যদি এরকম জ্যাম বাইদা থাকে, এটা কি হইলো? একটা সিটির ভিতরে প্রবেশের মুখ এটা। হ্যাঁ, এই মুখটাতে আপনার বুঝলাম না, এই মুখটাতে হচ্ছে লোকাল বাসগুলা, মানে এখানেও দাঁড়া দাঁড়া লোক নিতে হয় তাদের। কি বলবো আর। আবার আছে মানে ডিস্ট্রিক্ট বাসগুলো এখানে যাত্রী নামায়, এখানে যাত্রী নামানোর জায়গা বলেন তো? মানুষ সকালবেলা অফিসে যাবে, সময় কম, এই জায়গাটাতে তারা যাত্রী নামায়। ওই যে দেখেন ইম্পেরিয়াল নামে একটা বাস আছে, দেখেন এই যেটা। ও, এই যে এই বাসটা এখানে দাঁড়ায় লোক নিচ্ছে, এটা কি হইলো? লোক নামাচ্ছে। এই যে এটা এত বড় একটা বাস, এই চারদিকে মানে ব্যারিকেড দিয়ে রাখছে যাতে করে মানুষ এখান দিয়ে উঠানামা না করতে পারে, তারপরেও মানুষ এটা মানে না। রাইট নাও আমি চলে আসছি মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে। আমার গন্তব্য স্থান হচ্ছে তেজগাঁ। সকালবেলা যাচ্ছি অফিসে। আর এই অফিসে যাওয়ার সময় আপনাদের সাথে একটু কথা বলতেছি এই বাড়তি যে কর, এই কর নিয়ে। মানে কি বলবো ভাই, আমার আমার মতে মানে কারোই সম্ভব না এই বাড়তি কর দেওয়া। মানে সরকার আর কোনো উপর কর বসাতে মানে মানে পারলো না, এইটার উপরে কর বসাতে আসছে। এটা কি হইলো? না, এটা হবে না। এই কর আমরা দিব না। আপনারা যারাই আমার এই ব্লগটি দেখছেন বা দেখতেছেন, সবাই যার যার অবস্থান থেকে মানে একটা কর্মসূচি পালন করেন, যে সবাই যার যার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার, সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। আমরা এই বাইকের কর মানি না, মানবো না, দেব না। এই বাইকের কর দিব না আমরা। একটা ফ্লাইওভারের উপরে যদি এরকম বাস যাচ্ছি না, এটা কি হইলো বলেন? কোনো সিস্টেম নাই বাংলাদেশের, মানে গাড়ির কোনো সিস্টেম নাই, মানুষের কোনো সিস্টেম নাই। আজকে মোটামুটি ফ্লাইওভারটা খালি পেলাম। যেমন সবসময় হচ্ছে এই যে গুলিস্তানের মুখে একটু জ্যাম থাকে, এই জ্যামটা প্রায় সায়দাবাদ পর্যন্ত মাঝে মধ্যে চলে যায়, বাট আজকে খালি পেলাম। আজকে খালি পাওয়ার আরেকটা রিজন হচ্ছে আজকে হচ্ছে শনিবার, এ কারণে হয়তো খালি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে, মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আপনি দয়া করে আমাদের বাইকারদের উপরে এই বাড়তি বোঝা চাপিয়ে দিবেন না। প্লিজ আমাদের উপরে এই বোঝা চাপিয়ে দিবেন না, কারণ অনেক বাইকারদের রুজি রুটি হচ্ছে এই বাইক। তারা আর দিনে কত টাকা ইনকাম করে বলেন? এত টাকা, এত কম টাকার উপরে যদি আপনাকে মাসে প্রতি বছরে আপনার টাকা মানে এত 10,000 টাকা, 5,000 টাকা এরকম কর দিতে হয়, তাহলে তাদের সংসার কিভাবে চলবে? আমরা যারা আছি মানে ছোটখাটো আয়ের মানুষ, মানে আমরা রেগুলার তো অফিসের যাতায়াতের জন্য এই মানে সহজ মাধ্যমটা অবলম্বন করে থাকি। কারণ এই বাইকের মাধ্যমে আমরা অফিসে গেলে আমাদের খরচটা একটু কম হয়, অন্যথা আমাদের খরচও বেশি হয়, সময়ও বেশি লাগে। সে কারণে হচ্ছে একটু সেভ করার জন্য আমরা বাইকটা কিনি বা বাইকটা ইউজ করি। এভাবেই তো আমাদের বাড়তি কর মানে প্রথমেই দিয়ে বাইকটা কিনতে হয়। মানে আপনি দেখেন যে বাংলাদেশের যে কোনো জিনিসই, মানে প্রাইভেট কার বলেন, বাইক বলেন,
বা মোবাইল বলেন, যে কোনো জিনিসই মানে ব্যাট ট্যাক্স কত পরিমাণ, মানে কত বেশি পরিমাণ দিয়ে আনতে হয়। তার উপরে আবার এই সময়ে মানে প্রতি বছরে একটা কর, এটা কখনোই মানে সম্ভব না দেওয়া। সো আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এটা দয়া করে এটা তুলে নিন। হ্যাঁ, এটা অনুমোদন দিয়েন না যে বাড়তি করটা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে যেমন প্রাইভেট কার, বিভিন্ন কোম্পানির যে মানে লাক্সারিয়াস যে প্রাইভেট কারগুলো আছে, যেমন আপনার ধরেন মার্সিডিজ বেঞ্জ বা বিএমডাব্লিউ, হ্যাঁ, তারপরে ওডি, হ্যাঁ, তারপরে হচ্ছে সুজুকি বা টয়োটার যে লাক্সারিয়াস গাড়িগুলো আছে, ওগুলার উপরে আপনি সিলেক্ট করে আপনার ধরেন যারা একটু লাক্সারিয়াস গাড়ি চালায় তাদের 2-4-5 হাজার টাকা বছরে বেশি কর দিতে তেমন সমস্যা হবে না। দরকার হলে আপনি তাদের থেকে করটা বাড়িয়ে নিন, কিন্তু আমাদের এই ছোটখাটো যানবাহনের উপর থেকে করটা বাড়িয়ে মানে করটা নিয়েন না। আরেকটা বিষয় দেখেন, মানে এই যে অটোগুলা, হ্যাঁ, এই যে অটোগুলো রাস্তায় চলতেছে, ওরা তো শুরু থেকেই কোনো ব্যাড ট্যাক্স দিয়ে, বাড়তি কোনো ব্যাড ট্যাক্স দিয়ে আপনার গাড়ি কিনে নেয়। এই যে রাস্তায় গাড়িটা চালাচ্ছে, এই যে দেখেন, মানে দিব্যি দিয়ে আরামে তারা চালাচ্ছে। হ্যাঁ, তারা কি কোনো ব্যাড ট্যাক্স দেয়? দেয় না। তাহলে আমরা কেন ব্যাড ট্যাক্স দিব বলেন? মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আপনি দয়া করে আমাদের উপরে ব্যাড ট্যাক্সটা দিবেন না। কারণ মানে আমাদের মতো অনেক বাইকাররা আছে, মানে যারা খুব আশা করে আপনাকে ভোট দিয়েছে। 17 বছর পর্যন্ত মানে আপনি দেশের বাইরে ছিলেন, 17 বছর পরে আমাদের মতো মানুষরাই, এই বাংলার নিরীহ মানুষরাই কিন্তু আপনাকে দেশে আনার একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। অনেক বাইকাররা আছে যে আপনাকে ভোট দিয়েছে কত আশা নিয়ে, এখন সেই বাইকারদের আসলে আপনি মানে ক্ষতি করছেন এই নতুন ব্যাড ট্যাক্সটা বসে। মানে এটা কোনো মতে আপনি বসাবেন না। মানে আমাদের মতো মানুষদের আয় অনেক কম, বারবার বলতেছি, মানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনি এটা বসাবেন না প্লিজ। বাংলার মানুষ আপনাদের দলকে, আপনাকে ভালোবেসে আজকে দেশের প্রধানমন্ত্রী করছে। সো আপনারাও দেশের জনগণকে ভালোবাসুন। একটা মানে জিনিস কি একটু চিন্তা করে দেখবেন, বাংলাদেশের মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু গরিব। মানে খুব কম মানুষই আছে আপনার টাকা পয়সা হলা। সেই জায়গার থেকে বাইকাররা কিন্তু মানে গরিব কাতারেই পড়ে। তারা অত বড় লোক না, বা আছে বড় লোক আছে, মানে যারা ভালো ভালো ব্র্যান্ডের বাইক চালায়, হ্যাঁ, তারা বড় লোক, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু খুবই কম, অত বেশি না। আপনি রাস্তায় চলার সময় দেখতে পারবেন যে আপনার কয়টা মানে ভালো ভালো দামি বাইক দেখা যায় আর কয়টা হচ্ছে কম দামি বাইক দেখা যায়। আপনি একটু চাইলেই দেখতে পারবেন যে রাস্তায় চলাচল করার সময় মানে আপনি দেখবেন যে ভালো ব্র্যান্ডের বাইক তেমন একটা নেই। সো ওই মানে ওই সংখ্যাটা খুবই কম। আমি বাংলাদেশের সকল বাইকারের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, দয়া করে আপনি আমাদের উপরে এই করটা দিবেন না। এটা আমি না, এটা বাংলাদেশের সকল বাইকারদের মনের মনের কথা। এটা শুধু যে আমার কথা তা না, সবার এই কথাটাই কিন্তু। মানে আপনি ফেসবুক হয়তো দেখেন কিনা জানি না, যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সবাই মানে বাইকের যেই আপনার কি বলেন বাইকের যে গ্রুপগুলো আছে, বড় বড় গ্রুপগুলা, সব গ্রুপগুলাতেই আপনি দেখবেন যে সবার একটাই কথা, যে বাড়তি কর আমরা দিব না, বাইকের এই বাড়তি কর আমরা দিব না। দয়া করে আপনি অন্যান্য খাতে কর বাড়িয়ে দিন। হ্যাঁ, আমরা দিব অন্যান্য খাতে, বা যাদের দেওয়ার এবিলিটি আছে তারা দিবে, বাট এই বাইকারদের প্রতি অবিচারটা কইরেন না। অনেক বাইকাররা আছে যে যদি প্রতি বছরে তাদের 10,000 টাকা কর দিতে হয়, তারা বাইকই বিক্রি করে ফেলবে, বাইকই কিনবে না। যেমন আমার কথাই ধরেন, আমার যদি প্রতি বছরে 10,000 টাকা কর দিতে হয়, তাহলে আপনি চিন্তা করেন একটা বাইক কিনি এত টাকা দিয়ে, তারপরে যদি একটা বাইকের উপরে কর দিতে হয় প্রতি মাসে 10,000 টাকা, তাহলে আমি তো বাইক রাখবো না। কেন রাখবো বলেন? মানে এটা এটা কোনো সিস্টেম? আর কোনো জায়গা নেই আপনার কর বসানোর জন্য? প্লিজ বাইকের উপরে করটা তুলে নিন। বারবার বলতেছি বাইকের উপরে করটা তুলে নিন, আমাদের জন্য সেটা ভালো হবে। আপনি বাংলাদেশের মানে বিভিন্ন জায়গায় অনেক সুযোগ আছে বাংলাদেশকে আরো উন্নত করার, বা বাংলাদেশকে আয় আরো বাড়ানোর বিভিন্ন পন্থা আছে।
সেই পন্থা অবলম্বন করুন। বাংলাদেশের বিদেশের যে ব্যবসা বাণিজ্য আছে, বিদেশিরা বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী, সেই পথ সহজ করে দেন, বা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পথ সহজ করে দেন। যেমন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, সো আমি কাস্টমসের সাথে মানে কাজ করি, তো আমি তো দেখি মানে বাংলাদেশ কাস্টমসে এর প্রতি মানে একটা আইডিয়া আছে যে মানে বাংলাদেশের ব্যবসায়িকরা বড় বড় কোম্পানিগুলোর কত সমস্যা হচ্ছে বাইরে এক্সপোর্ট করতে। সো সেসব জায়গা আপনি সহজ করে দেন, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের ভালো একটা রেভিনিউ আসতে পারে। সো আরো এমন অনেক জায়গা আছে, সেখান থেকে আপনি বাংলাদেশের আয় আরো বাড়াইতে পারেন, ওগুলা করেন। এই ছোটখাটো জিনিসের উপরে বাড়তি একটা বোঝা দিয়েন না। আপনারা বাংলাদেশের দুর্নীতিকে একদম জিরো টলারেন্স বানিয়ে দিন। মানে শুধু যে মুখে বলবেন যে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেটা মুখে বলার দরকার নেই, কাজে প্রমাণ করে দেখান। বাংলাদেশের দুর্নীতি কমিয়ে দেন সকল জায়গা থেকে, বিশেষ করে সরকারি সেক্টরগুলোতে যে ধরনের দুর্নীতি হয়, সে ধরনের দুর্নীতি আপনারা বন্ধ করে দেন, একদম টোটাল বন্ধ করে দেন। দেখবেন যে দেশ এভাবেই উন্নত হচ্ছে। হ্যাঁ, আপনি একবার চীনের দিকে লক্ষ্য করেন যে চীনে কি পরিমাণ দুর্নীতি আছে বর্তমানে। চীনের 20 বছর আগের চীন আর বর্তমানের চীন কিন্তু এক না। তারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। আপনার সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজ দ্বারা, মানে সিসিটিভি ক্যামেরা দ্বারা তারা দেশ পরিচালনা করে, ছোটখাটো কোনো দুর্নীতি নেই। আবার তারা এরকম সিস্টেম তৈরি করছে যে কিছু কিছু জায়গায় আপনার দুর্নীতি করলে আপনার মানে ফ্যামিলির, আপনার সহ মানে যেসব মানুষরা দুর্নীতি করে, মানে সেটাই বলতে চাচ্ছিলাম যে যারাই দুর্নীতি করে তাদের একটা ছবি বা তাদের ফ্যামিলির ছবি, সবার ছবি মানে টানিয়ে দিয়ে একটা বিলবোর্ডের মধ্যে। তো আপনারা সেরকম করেন, মানে বাংলাদেশের প্রতিটা সেক্টর থেকে দুর্নীতি কমায় দেন, একদম জিরো করে দেন, দেখবেন যে বাংলাদেশ এভাবেই উন্নত হয়েছে। একটা দেশ মানে উন্নত করার জন্য প্রধান কারণ হচ্ছে, মানে উন্নত করতে হলে মানে যেটা প্রধান কারণ, সেটা হচ্ছে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি সকল জায়গা থেকে বন্ধ করেন, দেখবেন যে আপনার দেশ উন্নত হয়ে গেছে। তাহলে আর এই নিম্ন মধ্যবিত্ত মানুষের উপরে কোনো মানে চাপ সৃষ্টি হবে না। বিভিন্ন ধরনের কর বসাবেন যে আপনারা, ওই করটা বসানো লাগবে না। সো আমার সর্বশেষ কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের কাছে সর্বশেষ চাওয়া পাওয়া হচ্ছে একটাই, সেটা হচ্ছে দয়া করে আমাদের উপরে এই বাড়তি করটা চাপিয়ে দিবেন না। এই বলে আমি আমার ব্লগ শেষ করছি আজকের মতো। আর বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন আজকে, আপনারা যদি সবাই আমার সাথে একমত পোষণ করেন, তাহলে অবশ্যই যার যার জায়গা থেকে মানে একটা আওয়াজ তুলুন, যাতে করে এই কর বন্ধ হয়। সো যাদের কাছে আমার এই ব্লগটি আজকে ভালো লাগছে, সবাই দয়া করে একটা লাইক, একটা শেয়ার দিয়ে দিবেন, বা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মতামত। আর যারা আমার চ্যানেলে নতুন, সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আর যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন, সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।